তো বন্ধুরা, সময় চলে এসেছে আমাদের লাউ গাছের মধ্যে এবার প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও লাউকে আনার। কিন্তু বারবার বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও দেখা যাচ্ছে আমাদের লাউ গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না। গাছের কাণ্ড ও শাখা পোশাকাগুলি মোটা ও বলিষ্ঠ হয়ে উঠছে না। হাজার চেষ্টা করার পরেও আমরা আমাদের লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল ও লাউকে আনতে পারছি না। গাছে বারবার পুরুষ ফুল আসতে লক্ষ্য করা যাচ্ছে। লাউ গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরতে আরম্ভ করছে এবং এই সমস্যাগুলিকে কিভাবে আমরা এই সময় সমাধান করতে পারবো সেই নিয়ে আমরা সকলেই কিন্তু দুশ্চিন্তায় ভুগছি। তো তোমাদের লাউ গাছেও যদি এই সমস্ত সমস্যা হয়ে থাকে এবং তোমরাও যদি তোমাদের লাউ গাছ থেকে এই সমস্ত সমস্যাকে দূর করতে চাও, তাহলে এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। কারণ আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এই সময় কোন কোন কাজকে লাউ গাছের মধ্যে করলে পরে এবং কোন জিনিসকে লাউ গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা আমাদের লাউ গাছ থেকে সম্পূর্ণ শীতকাল জুড়ে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে পেতে পারবো। তো আজ এই সব তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং শুরুতেই একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আমাদের লাউ গাছ এই সময় সঠিকভাবে বৃদ্ধি বিকাশ না হওয়া, গাছের ডালপালা মোটা এবং বলিষ্ঠ হয়ে না ওঠা, লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল এবং লাউ না আসা, স্ত্রী ফুল এলেও গাছ থেকে হঠাৎ করে ঝরে পড়া এবং লাউ গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে প্রধান দুটি কারণ আছে। সেটা যেমন গাছের সঠিক খাবার এবং পরিচর্যার অভাব, তেমন কিন্তু গাছের মধ্যে কীট পতঙ্গের আক্রমণ। তো এই সময় লাউ গাছকে আমাদের দ্রুত বৃদ্ধি বিকাশ করতে হলে এবং প্রত্যেকটা লাউ গাছকে আমাদের মোটা এবং বলিষ্ঠ করে তুলতে হলে প্রথম যে কাজটাকে আমাদের এই সময় করতে হবে সেটা হচ্ছে লাউ গাছের কাটাই ছাঁটাই। তো বন্ধুরা, আমরা যতক্ষণ না আমাদের লাউ গাছের কাটাই ছাঁটাইটা এই সময় করতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের লাউ গাছের মধ্যে আমরা কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতাকে আমরা লক্ষ্য করতে পারবো না। আমাদের লাউ গাছগুলি মোটা এবং বলিষ্ঠ হয়ে উঠবে না এবং এই কাটাই ছাঁটাই করলেই আমাদের যে নতুন নতুন ডালপালাগুলো লাউ গাছ থেকে আসতে শুরু করবে, সেই নতুন নতুন ডালপালাতেই কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং ফলকে আমরা লক্ষ্য করতে পারবো। তো লাউ গাছের কাটাই ছাঁটাই করার জন্য আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে যে আমাদের লাউ গাছের মধ্যে 8 থেকে 10টা পাতা এসেছে কিনা। আমরা যখনই দেখবো আমাদের লাউ গাছের মধ্যে 8 থেকে 10টা পাতা এসে গেছে, তখনই আমরা যেটা করব, লাউ গাছের এই যে ডগাটা তোমরা দেখছো, এই ডগাটাকে কিন্তু আমরা কেটে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে ডগাটাকে কিন্তু কেটে দিলাম। তো এইভাবে যদি আমরা প্রত্যেক 15 থেকে 20 দিন অন্তর অন্তর প্রত্যেকটা লাউ গাছের ডগাকে বারবার পিঞ্চ করতে থাকি, তাহলে কিন্তু অধিক পরিমাণে আমরা লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল এবং ফলকে আনতে পারবো। তো বন্ধুরা, এই প্রথম কাজটি করার পর যে দ্বিতীয় কাজটিকে আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের লাউ গাছের যে নিচের বয়স্ক পাতা, সেই বয়স্ক পাতাগুলোকে কিন্তু আমাদের ছেঁটে দিতে হবে। কারণ বন্ধুরা, এই বয়স্ক পাতাকে আমরা যখনই গাছেতে রেখে দেবো তখনই কিন্তু গাছের পুষ্টি এই বয়স্ক পাতাগুলো কিন্তু ইনটেক করতে থাকবে। তার ফলে যেটা হবে, গাছের এই কাণ্ডগুলো কিন্তু কখনোই মোটা হয়ে উঠবে না এবং গাছের মধ্যে সঠিক পুষ্টির যোগান কিন্তু আমরা দিতে পারবো না এবং গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে হাওয়া এবং রোদ কিন্তু চলাচল করতে পারবে না। এবং এর পাশাপাশি আমাদের যেটা করতে হবে, গাছের মাটির মধ্যে এই সময় আমাদের সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। কারণ আমরা সকলেই জানি আমাদের লাউ গাছ কিন্তু অতিরিক্ত পরিমাণে জলকে পছন্দ করে না। আমরা যখনই অতিরিক্ত পরিমাণে গাছেতে জল প্রয়োগ করব, তখনই কিন্তু এই কাণ্ডগুলো শুকিয়ে গাছটা কিন্তু মারা যেতে শুরু করবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটা কিন্তু ময়েশ্চার হয়ে আছে। তো আমাদের যেটা করতে হবে, এই রকম ময়েশ্চার মাটি হয়ে যাওয়ার পরেই আমাদের কিন্তু গাছের মাটিতে জল প্রয়োগ করতে হবে।
তো বন্ধুরা এই ময়েশ্চার মাটি যখনই হয়ে যাবে তখন আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে গাছের মাটিটা কিন্তু একটু ফেটে ফেটে টাইপের যাবে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, জল প্রয়োগ করার আগে আমাদের কিন্তু গাছের মাটিটাকে অল্প করে কিন্তু খুঁজে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গাছের মাটিটাকে অল্প করে খুঁজে নিচ্ছি। এরপর আমরা যেটা করব, গাছের মাটির মধ্যে কিন্তু এরপর আমরা জলকে প্রয়োগ করব। তো বন্ধুরা এই 2 নম্বর কাজটিকে করার পর যে 3 নম্বর কাজটিকে করতে হবে সেটা হলো এই সময় আমাদের প্রত্যেকটা লাউ গাছের মধ্যে এই জিনিসটাকে কিন্তু ব্যবহার করতে হবে। তো আমার হাতে তোমরা যে জিনিসটা দেখছো সেটা হলো পেঁয়াজ, যা আমাদের বাড়িতে প্রত্যেকটা দিন রান্নার কাজে কিন্তু ব্যবহার হয়ে থাকে এবং এই জিনিসটি আমাদের বাগান পরিচর্যাতেও বিশেষ ভূমিকা গ্রহণ করে। কারণ বন্ধুরা আমরা সকলেই জানি এই পেঁয়াজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম এবং তার সঙ্গে সঙ্গে সালফার এবং প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা আমাদের একটা গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে সাহায্য করে। তাই এই সময় যদি আমরা এই পেঁয়াজকে আমাদের লাউ গাছের মধ্যে একবার ব্যবহার করে দিতে পারি, তাহলে মাত্র 30 দিনের মধ্যে আমরা আমাদের লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসতে লক্ষ্য করতে পারবো। লাউ গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হবে, স্ত্রী ফুল ঝরে পড়া এবং ছোট ছোট লাউ ঝরে পড়াও বন্ধ হবে। তো কিভাবে এই একটি পেঁয়াজ দিয়ে আমরা আমাদের লাউ গাছের জন্য এই সময় একটা খাবারকে তৈরি করব, কিভাবে সেই খাবারটিকে আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা শুরুতেই আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু রান্নাঘর থেকে এই রকম একটি মাঝারি সাইজের পেঁয়াজকে সংগ্রহ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার হাতের মধ্যে একটি মাঝারি সাইজের পেঁয়াজকে নিয়ে নিয়েছি। তো এই পেঁয়াজকে সংগ্রহ করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এই পেঁয়াজকে কিন্তু আমাদের শক্ত কিছু দিয়ে ঠুকে কিংবা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে কিন্তু একটু পেস্ট করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই জিনিসটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে একটুখানি পেস্ট করে নিয়েছি। তো এক্ষেত্রে তোমরা যদি শিলনোড়াতেও এই জিনিসটা বেটে নাও বা শক্ত কিছু দিয়ে ঠুকেও নাও, তাহলেও কিন্তু সুন্দরভাবে এই দ্রবণটিকে তোমরা তৈরি করতে পারবে। তো এই পেঁয়াজকে পেস্ট করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের কিন্তু জল নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই কাঁচের পাত্রের মধ্যে 250 ml কিন্তু জল নিয়ে নিয়েছি এবং এই 250 ml জলের মধ্যে আমাদের যেটা করতে হবে, এই যে পেঁয়াজ বাটাটা আছে এই পেঁয়াজ বাটা থেকে আমরা 2 চামচ পেঁয়াজ বাটা এই কিন্তু জলের মধ্যে প্রয়োগ করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এই অবস্থায় কিন্তু আমাদের যেটা করতে হবে, এই জলটাকে ছাওয়া জায়গার মধ্যে আমাদের রেখে দিতে হবে 4 থেকে 5 ঘন্টার জন্য এবং এই দ্রবণটা তৈরি করতে দেওয়ার পর আমাদের কিন্তু যেটা করতে হবে, আমাদের কিন্তু বন্ধুরা আবার 2টো পাত্র নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার 2খানা পাত্র নিয়েছি এবং 2টো পাত্রের মধ্যেই কিন্তু আমার 250 ml করে জল আছে। তো প্রথম যে পাত্রটা আমরা নিয়েছি এই পাত্রের মধ্যে যে 250 ml জল আছে, সেই 250 ml জলের মধ্যে আমরা যেটা দেবো সেটা হচ্ছে বন্ধুরা কলার খোসা। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 4টি কলার খোসাকে শুকিয়ে আমি কিন্তু জলের মধ্যে প্রয়োগ করে দিলাম। তো বন্ধুরা এই কলার খোসাকে জলের মধ্যে প্রয়োগ করে দেওয়ার পর আমাদের এই যে পাত্রটা আছে এই পাত্রের মধ্যে আমাদের যে জিনিসটা নিতে হবে সেটা হলো বন্ধুরা চা পাতা। কারণ বন্ধুরা আমরা সকলেই জানি এই চা পাতা যেমন একটি নাইট্রোজেনের সোর্স, তেমন এই চা পাতার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়। তাই আমরা যদি এই চা পাতাকে এই দ্রবণটা তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করি, যেমন আমাদের গাছের মধ্যে আমরা নাইট্রোজেন যোগান দিতে পারবো, তেমন কিন্তু গাছের মধ্যে আমরা অনুখাদ্যের যোগান দিতে পারবো। তো এক্ষেত্রে 250 ml জলের জন্য আমরা কিন্তু 1 চামচ চা পাতাকে সুন্দর করে কিন্তু ভিজিয়ে দেবো এবং এই 3টে দ্রবণকে তৈরি হওয়ার জন্য আমাদের কিন্তু 4 ঘন্টা রেখে দিতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম 4 ঘন্টা পর এবং 4 ঘন্টার মধ্যে আমার এই 3টি দ্রবণ সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরপর আমাদের যেটা করতে হবে, এই কলার খোসা দিয়ে যে তৈরি করা দ্রবণটা এর
থেকে কিন্তু আমাদের কলার খোসাগুলোকে ছেঁকে তুলে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কলার খোসাগুলো কিন্তু পাত্র থেকে ছেঁকে তুলে নিয়েছি। এরপর আমরা যেটা করব, আমরা কিন্তু এই জলটার মধ্যে আমরা এই চা পাতা মিশ্রিত জলটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দরভাবে চা পাতাটাও কিন্তু ছেঁকে নিলাম। এই চা পাতাটা ছেঁকে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এই যে পেঁয়াজ মিশ্রিত যে জলটা আমরা তৈরি করেছি এটাকেও কিন্তু এই পাত্রের মধ্যে আমরা সুন্দর করে কিন্তু ছেঁকে নেবো। এবং এই যে দ্রবণটাকে আমরা তৈরি করলাম, এই দ্রবণটাকে কিন্তু আমরা এবার গাছের মাটিতে প্রয়োগ করব। কিন্তু তার আগে এই দ্রবণটা যাতে আমাদের গাছের মাটিতে কোনো ফাঙ্গাস সৃষ্টি না করতে পারে, তার জন্য আমরা যে জিনিসটা মেশাবো সেটা হলো বন্ধুরা হলুদ। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে হাফ চামচ হলুদকে নিয়ে নিয়েছি। এই দ্রবণটার সঙ্গে আমরা হাফ চামচ হলুদকে যদি মিশিয়ে দিতে পারি, তাহলে এই দ্রবণটার মধ্যে কখনোই কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হবে না। এবং এই যে দ্রবণটাকে আমরা তৈরি করলাম, এই দ্রবণটাকে এবার গাছে প্রয়োগ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু আরো 250 প্লেন জলকে কিন্তু এই দ্রবণটার সঙ্গে আমাদের মিশিয়ে দিতে হবে। এবং পুরোপুরি আমরা একটি 1 লিটার দ্রবণ তৈরি করব। তো কিভাবে কতটা পরিমাণে প্রয়োগ করব, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার এই কন্টেনারটা কিন্তু একটি 14 ইঞ্চির কন্টেনার এবং এর মধ্যে আমি 3টি লাউ গাছকে কিন্তু প্রতিস্থাপন করে রেখেছি। এবং প্রত্যেকটা লাউ গাছের জন্য এই দ্রবণটা কিন্তু আমাদের 100 ml করে প্রয়োগ করতে হবে। তো যেহেতু আমরা এখানে 3টি লাউ গাছ প্রতিস্থাপন করেছি, সেহেতু আমরা এই দ্রবণটাকে কিন্তু 300 ml ব্যবহার করে দেবো। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 250 ml প্রয়োগ করলাম এবং তার সঙ্গে সঙ্গে আমি আরো কিন্তু 50 ml দ্রবণকে এখানে ব্যবহার করে দিচ্ছি। তো বন্ধুরা এই যে দ্রবণটা আমরা গাছের মধ্যে প্রয়োগ করলাম, এটা কিন্তু আমাদের প্রত্যেক সপ্তাহে একবার করে গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। এবং এই দ্রবণটা আমাদের কিন্তু সকাল বেলায় গাছের মধ্যে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা এই তো গেল আমাদের খাবার প্রয়োগ করার বিষয়। এরপর এই খাবার প্রয়োগ করা ছাড়াও আমাদের যেটা করতে হবে, আমাদের লাউ গাছের মধ্যে কিন্তু এই সময় কীটনাশককে প্রয়োগ করতে হবে। বন্ধুরা এই কীটনাশকটিকে তৈরি করতে হলে আমাদের প্রথম যেটা দরকার লাগবে সেটা হলো জল। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 লিটার জলকে নিয়ে নিয়েছি এবং এই জলের সাথে এবার আমাদের যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো রসুন বাটা। তো এক্ষেত্রে আমরা রসুনকে কতটা পরিমাণে নেবো, তো বন্ধুরা এই যে রসুনটা দেখছো, এই রসুনটা কিন্তু 1 চামচ আমার কিন্তু বাটা আছে। এই 1 চামচ রসুনকেই আমরা কিন্তু সম্পূর্ণ জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো। তো এরপর এই রসুনটা দেওয়া হয়ে গেলে আমাদের এই দ্রবণটার সঙ্গে যে জিনিসটা মেশাতে হবে সেটা হলো বন্ধুরা বেকিং সোডা। এক্ষেত্রে কিন্তু তোমরা খাবার সোডাকে ব্যবহার করবে না। তোমরা এই বেকিং সোডা 1 লিটার জলের জন্য তোমরা 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে এবং এই দ্রবণটার মধ্যে কিন্তু সুন্দরভাবে তোমরা গুলে দেবে। কিন্তু এই দ্রবণটাকে আরো আমাদের স্ট্রং করতে হলে আমাদের এরপর যে জিনিসটা নিতে হবে সেটা হলো বন্ধুরা ডেটল। তো 1 লিটার কীটনাশক তৈরি করার জন্য তোমরা 2 থেকে 2.5 ml কিন্তু ডেটলকে ব্যবহার করতে পারো। তোমরা দেখতে পেলে আমি ডেটলকে কিন্তু সুন্দরভাবে এই জলের সঙ্গে গুলে দিলাম। এরপর আমাদের যেটা করতে হবে, এই দ্রবণটাকেও কিন্তু আমাদের 3 থেকে 4 ঘন্টার জন্য একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই কীটনাশকটা তৈরি হয়ে গেছে এবং এরপর আমাদের যেটা করতে হবে, এই কীটনাশককে কিন্তু আমাদের অন্য একটা পাত্রের মধ্যে কিন্তু ছেঁকে নিতে হবে এবং কীটনাশকটিকে ছেঁকে নেওয়ার পর কীটনাশকটিকে কিন্তু আমাদের স্প্রেয়ার মেশিনের মধ্যে ভরে নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে কিন্তু আমাদের এবার এটাকে প্রয়োগ করতে হবে। কিন্তু বন্ধুরা এই কীটনাশকটিকে আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করার আগে আমাদের কিন্তু 2টি বিষয়কে মাথায় রাখতে হবে। প্রথম হলো এই কীটনাশকটিকে আমাদের গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। কীটনাশকটি তৈরি হয়ে যাওয়ার পর এর সঙ্গে আর কিন্তু প্লেন জলকে আমাদের অ্যাড করা চলবে না এবং এর পাশাপাশি এই কীটনাশকটিকে আমাদের কিন্তু বিকাল বেলায় গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই কীটনাশকটিকে আমার গাছের মধ্যে প্রয়োগ করছি। তো এক্ষেত্রে যেটা হবে, আমাদের গাছ থেকে আমরা সমস্ত সাদা মাছি বা মাছি পোকাকে যেমন দূর করতে পারবো, তেমন লাউ গাছের মধ্যে হওয়া বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং পাউডারি মিলডিউকেও কিন্তু গাছের মধ্যে আক্রমণ হওয়ার হাত থেকে আমরা কিন্তু বাঁচাতে পারবো। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে আমাদের লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে
ত্রিফুল এবং লাউকে আনতে হলে আমাদের কোন কোন কাজকে করতে হবে, কি খাবার প্রয়োগ করতে হবে এবং কোন ধরনের কীটনাশককে গাছের মধ্যে আমাদের ব্যবহার করতে হবে। তো আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।